দিচ্ছে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। ধানমন্ডিতে শিশু মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে কড়া নিরাপত্তায় আদালতে হাজির। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবার কথা বললেন সে সময় সেনাপ্রধান মইনুল আহমেদ। প্রকৃত দোষীদের বিচার দাবি। একটি অপশক্তি অরাজক পরিস্থিতি সৃষ্টি চক্রান্ত করছে বলে বিএনপির অভিযোগ। নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই মন্তব্য। জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জনচাহিদা অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে মালয়েশিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের পরিচিতি সভা। প্রকৃতি বন্ধু মীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। রাজধানী ধানমন্ডি থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। বিকেলে তাকে কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করলে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের কাছে জিগাতলায় শিশু মোতালিব হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহজাহান খান। ধানমন্ডির বাসা থেকে আটকের পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। এই আসামির বিরুদ্ধে আজকের ঘটনায় সুস্পষ্ট অভিযোগ। সেখানে শটগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের তার যে কালো অধ্যায়, বিভিন্নভাবে যে এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা সৃষ্টির যে কৌশল, সেটি উনি বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অসুস্থতার কারণে রিমান্ড নামঞ্জুর করে শাহজাহান খানকে জামিনে মুক্তি চান তার আইনজীবীরা। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে, কারণ উনাকে গত 19 তারিখে হার্ট অ্যাটাক করে উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন। এটার পক্ষে সমর্থনে আমরা মেডিকেল সার্টিফিকেট সেখানে দিয়েছি। শাহজাহান খানকে আদালতে আনার সময় ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কথা বললেন সে সময় সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ। অনলাইন ভিডিওতে তিনি বলেছেন, পিলখানায় সে সময় বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের উপর হামলার খবর পেয়ে ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। এ ঘটনার শুরুর দিকে র্যাবের একটি টিম পিলখানা এলাকায় পৌঁছলেও প্রবেশের অনুমতি না দেয়ায় সমালোচনা করেছেন তিনি। ওই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন সাবেক সেনাপ্রধান। নাজিব বেগের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে সে সময়ের বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা মিলিয়ে মোট 74 জন প্রাণ হারান। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি। এবার সেই হত্যাযজ্ঞ নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন সে সময়ের সেনাপ্রধান মইনুল আহমেদ। জানান, বিপদ আঁচ করতে পেরেই 46 স্বতন্ত্র ব্রিগেডকে প্রস্তুতি নিতে বলেন তিনি। কিন্তু বিদ্রোহ প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। 9:47 ডিজি বিডিআরকে ফোনে পাওয়া গেল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তিনি
এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে ৩৫০ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ল। বিদ্রোহী বিডিআর সদস্যদের সাথে আলোচনায় বসার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন ৩ বাহিনী প্রধানের সাথে। আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি, অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। এইমাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে। আমি আরও বলি, বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না, আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে। নির্মম ওই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার দাবি করেন তিনি। যারা এখনো দোষী চিহ্নিত হয়নি এবং এর সাথে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক। পিলখানার ঘটনায় আলাদা তদন্ত আদালত করলেও সে সময় সরকারের সহায়তা পাননি বলে উল্লেখ করেন সাবেক এই সেনাপ্রধান। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্য ও শান্তি বিনষ্টে একটি অপশক্তি অরাজক পরিস্থিতি সৃষ্টি চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলের রাজধানী গুলশানে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এই অভিযোগ করেন। বলেন, গণ অভ্যুত্থানের পর ওষুধ ও পোশাক শিল্প সহ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। নতুন বাংলাদেশ গঠনে তরুণদের ভাবনার বাস্তবায়ন এবং দেশের অর্থনীতি মেরামতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এর আগে যুগপৎ আন্দোলনে থাকা ন্যাব, ভাসানী, বাংলাদেশ পিপলস পার্টি, গণফোরাম নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। আমরা সরকারের সাথে সহযোগিতা করছি। যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন, কাজ করেছেন, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে। প্রয়োজনে এই 31 দফাতে যদি আরও কিছু পরিবর্তন আনার দরকার হয়, সেটাও করা হবে। জনগণ চাইলে নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তবে সে বিষয়ে এখনই ভাবছে না তারা। চ্যানেলকে বিশেষ সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ছাত্র আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারিতে, নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের সংগঠিত করতে। শপথ নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। পালন করছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান এই 2 মন্ত্রণালয়ের দায়িত্ব। চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশ গঠন, সংবিধান সংশোধন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। যে ধরনের সংবিধান মানুষ চায়, দীর্ঘদিন ধরে মানুষ চেয়ে আসছে এবং 72 সংবিধানকে কাটাছেঁড়া করে যে অবস্থা করা হয়েছে এবং 72 সংবিধান নিয়েও অনেক প্রশ্ন আছে, সেটি একটি নির্দিষ্ট ধারার চিন্তাকেই কন্টেইন করে এরকম অনেক বক্তব্য মানুষের মধ্যে আছে। তো সংবিধানের বিষয়টা এটা একটা জাতীয় জনমতের ভিত্তিতেই সংবিধানের পরিবর্তনটা আসবে, এমন না যে আমরা যারা দায়িত্বে আছি তাদের চিন্তার ভিত্তিতে হবে। জনমতটা আপনারা কিভাবে নেবেন? জনমত তো আমরা যতটুকু দেখছি ইতিমধ্যেই আছে। এই আন্দোলনের সময়ই জনমত তৈরি হচ্ছিল এবং এই সরকার গঠনের পরে বিভিন্ন সভা সেমিনারের প্রতি মানুষের রিয়াকশন এবং মানুষের সোশ্যাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায়, টিভিতে আমরা দেখছি যে কি ধরনের বাংলাদেশ মানুষ চায়। জনমত তৈরি হয়ে আছে। এখন হয়তো প্রসেসটা নিয়ে প্রশ্ন হতে পারে, প্রসেসটা আমরা ডিসকভার করতে পারি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে, সকল স্টেক হোল্ডারের সাথে সংলাপের ভিত্তিতেই একটা নতুন বাংলাদেশের একটা নতুন সংবিধানের দিকে হয়তো আমরা যাব।
দেশের মানুষ চাইলে রাজনৈতিক দল গঠন করার কথা ভেবে দেখবে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন। আমরা তো অলরেডি পলিটিক্সেই আছি, যেহেতু সরকারে আছি। মানুষ এটা দল গঠনের ব্যাপারটা হচ্ছে যদি বাংলাদেশের মানুষ চায়, মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা থাকে, সেই জায়গায় আমরা সেটা বিবেচনা করব। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন সবাই এখনও রাজপথে কাজ করে যাচ্ছেন, তারাও মানুষের জনমতটা বোঝার চেষ্টা করছেন এবং দেশ পুনর্গঠনে কিভাবে দেশের মানুষ দেশটা পুনর্গঠন করতে চায় সেই মতামতগুলো তারা একসাথে করছেন। এবং দেশের মানুষের যদি প্রয়োজনীয়তা থাকে যে তরুণদের কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক বন্দোবস্ত হওয়া প্রয়োজন, তাহলে আমরা ভেবে দেখব। তরুণদের কর্মস্পৃহা কাজে লাগাতে পারলে সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে বলে আশা উপদেষ্টার। তরুণদের যেই শক্তি আছে, তাদের যেই চিন্তা এবং যেই কর্মস্পৃহা আছে, এটিকে যদি আমরা কাজে লাগাতে পারি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলেন, তাহলে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। শুধুমাত্র আইডিয়াল জায়গা থেকে না, আমরা অর্থনৈতিকভাবেও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এটাই আমি বিশ্বাস করি। এবং এই আন্দোলনে তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে সব কিছু ভুলে দেশের জন্য এগিয়ে এসেছে, তারা যদি সামনে বাংলাদেশ পুনর্গঠনেও সেভাবে অংশগ্রহণ করে, এই অংশগ্রহণটা যদি থাকে, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে পারবো। শ্রমিকের বৈষম্য দূর করতে যুগোপযোগী শ্রম আইন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট, যেখানে বিচিত্র রূপে চাঁদা নেয়ার পুরনো সংস্কৃতি এখনও রয়ে গেছে। গণঅভ্যুত্থানের পর সাদেক খান আটক হলেও তার ম্যানেজারদের অতিরিক্ত ভাড়ার ছদ্মবেশে চাঁদা নেয়া চলছেই। কখনো মার্কেট সংস্কার, কখনো বিদ্যুৎ বিল, কখনো ভাড়া বাড়িয়ে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেছেন খুচরা বিক্রেতা ও আড়তদাররা। মাসুর শাকিলের রিপোর্ট। মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে 14 বছর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা, পরে সংসদ সদস্য সাদেক খান কৃষি মার্কেট প্রতিষ্ঠা করেন। আপাতদৃষ্টিতে কোনো চাঁদাবাজি হচ্ছে না মনে হলেও এই মার্কেটের চাঁদার ধরন ভিন্ন। এখানকার ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে ভাড়া নৈরাজ্যের শিকার হতে হচ্ছে, যা এখনো চলমান। 800 টাকা ডেলি ভাড়া, তারপরে যে 120 টাকা নিচে নাইট গেটের, তারপর একটা লাইট জ্বালাইলে 20 টাকা দিতে হইব, একটা ফ্যান চালাইলে 20 টাকা দিতে হইব। মনে করেন হ্যাঁ গই এই 16 ডিসেম্বর আইলে 5000 দিতে হবে, এখন প্রিন্ট করলে 8000 দিতে হইব। এরকম নিচে দিতাম না, কোনো কিছু নাই, কোনো রিসিপ্ট নাই, হারা হে ভাড়া নাই। কিডনি হয়ে গেছে বেকারের দরে, কিডনি হয়ে গেলে যান তদন্ত করেন, ঘুরিয়ে ঘুরিয়ে ঘরে ঘরে জিজ্ঞেন কত অ্যাডভান্স দাও, কত ডেলি ভাড়া দাও, কত ছড়ি ভাড়া দাও, কত মাছের বিরুদ্ধে ভাড়া নাও, কারেন্ট বিল কত নাও। দুর্নীতির এককালে 20 ছেড়ে কাটে এই মার্কেট। 1000 টাকা চাওয়া আমার বলছে যে এটা 4000 টাকা ভাড়া। আগে দিতাম 1600 কারেন্ট বিল, এক একটা পয়েন্টে 400 করে নিতে, এখন আমার 4000 টাকা ভাড়া দিতে হবে। এই জন্য এটা বলা নেই, পরে খোপে নিয়ে আমার মারছে। মূলত এইসব ভাড়া তোলেন সাদেক খানের ম্যানেজাররা। গণঅভ্যুত্থানে ম্যানেজার বদল হলেও নৈরাজ্যের পরিবর্তন হয়নি। একটু বেশি হয়ে যায়, অতিরিক্ত ভাড়া হয়ে যায়। আমাকে এই জায়গাটার মধ্যে 750 টাকা ভাড়া নেয় ডেলি, নেয় কম মালিক পক্ষ নেয়। সাদেক খান নিয়ে গেছে, ম্যানেজার আছে, লোক আছে। ডালিম আসছিল সকালে কালেকশন করে গেছে, আজকে শুক্রবার না, আজকে গেছে সকালে গেছে। সাদেক খানের বর্তমান ম্যানেজার ডালিম গণমাধ্যমের টিম যাওয়ার খবর পেয়ে সটকে যান। বারবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এখন থেকে ডিবিতে আটক যে কোনো ব্যক্তির সন্ধান জানতে পারবেন তার স্বজনরা। পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে কোনো ধরনের গ্রেপ্তার বাণিজ্য হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। এনামুল কবির উপমের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সময় কয়েক দফায় পদোন্নতি বঞ্চিত হয়েছেন রেজাউল করিম মল্লিক। তার ব্যাচের অনেকে এডিশনাল আইজি পর্যন্ত হয়েছেন, কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল এসপি পদে। গণ অভ্যুত্থানে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে ডিবি প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। দীর্ঘ 18 বছর যে নির্যাতন, অত্যাচার, অবিচার, অবহেলা, অপমান করা হয়েছে, এটা বাংলাদেশের প্রতিটি পুলিশ সদস্যই জ্ঞাত আছে। আমরা যারা পদবঞ্চিত, আমরা যারা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, তাদের দিক খেয়াল করে আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে
সেই সুযোগ করে দিয়েছেন। যোগদান করে চ্যানেল আইকে বলেছেন, আগের মতো আর স্বজনদের খোঁজে আসা মানুষের ভিড় থাকবে না মিন্টো রোডের ডিবি কার্যালয়ের গেটে। যদি কোনো অপরাধীকে আমরা এখানে এনে থাকি তাহলে অবশ্যই জানতে পারবে যে এখানে কে কোন আসামি আছে। বিভিন্ন সময়ে দুর্নীতি ও প্রতারণার কারণে হারানো ডিবির ভাবমূর্তি ফেরাতে চান বললেন ডিএমপির নতুন ডিবি প্রধান। আমরা যে বেতন এবং রেশন পাই তা দিয়ে আমাদের সংসার চালাতে হবে, এখানে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় মামলা সহ যদি প্রমাণিত হয় সব ব্যবস্থা নিব। 17তম বিসিএস-এর এই পুলিশ কর্মকর্তা বললেন, সব কর্মকর্তা সদস্যদের পদায়ন হলে ডিবির কার্যক্রমে গতি ফিরবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তার নেতৃত্বে অল্প কয়েকদিনের মধ্যেই যেভাবে আমরা আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিকভাবে উন্নতি লাভ করছি, সেই ক্ষেত্রে আমি মাননীয় স্বরাষ্ট্র মহোদয়ের এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সরকারের জন্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনবিডি হতে পারে বিদেশি অর্থায়নের বড় উৎস। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ বলেছেন, বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে বড় অর্থায়ন করতে চাই এনডিবি। বিশ্ব ব্যাংক, এডিবি ও আইডিবি সহ বহুজাতিক কোনো ব্যাংককে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তিনি। তবে ব্রাজিল, চীন, রাশিয়া, ভারত এবং সাউথ আফ্রিকার নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উন্নয়নকে অগ্রাধিকার দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। রিসভিন আওয়াজের রিপোর্ট। ব্রাজিল, চীন, রাশিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকা 5 উন্নয়নশীল দেশের নেতৃত্বে ব্রিক্স ব্যাংক নামে প্রতিষ্ঠিত হলেও শেষ পর্যন্ত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হিসাবে যাত্রা শুরু করল আরও একটি বহুজাতিক উন্নয়ন ব্যাংক। 8 বছরের পথচলায় সবশেষ সদস্য হয়েছে মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ। নতুন সদস্যদের মধ্যে সবার আগে 2 প্রকল্পে প্রায় $1 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। It's obvious. We started as a new member with Bangladesh. Now you got already nearly $760 million to be approved within this year. This is the benefit. First come, first get. First get. Yes, more than half of NDB portfolio sitting with infrastructure. I think if we can do more social infrastructure project, it would be better. It's better to find solution acceptable. So that's why, okay, Bangladesh with us, so let's listen to Bangladesh voice too. এনডিবি ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ সরকার চাইলে ডলারের বাইরে গিয়ে কম সুদে চীনা মুদ্রা এমনকি রুবলেও ঋণ পেতে পারে। We can provide not only USD, we can provide CNY, maybe some other countries, provide more opportunities for the government choice. Sometimes we have certain project co-financed together with ADB and others, so it's not like competition. We have no competition. Partners. Those institutions were established to deliver aid and support from developed country to less developed, developing or even poor. NDB was established by developing countries for themselves. So we have no this like this is donor, so equals. That's the difference. নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের সমান সংখ্যক শেয়ার রয়েছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আগের চেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্ম অবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিকেলে রাজধানী বংশালে ছাত্র জনতা সম্প্রীতি সমাবেশে তিনি এই আহ্বান জানান। ফয়জুল করিম বলেন, দেশ মুসলমানদের হলেও অধিকার সবার। তাফহিমুল ইসলামের রিপোর্ট। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত পরিবেশে বাধাহীন সভা সমাবেশ করে আসছে রাজনৈতিক দলগুলো। তারই ধারাবাহিকতায় রাজধানীর বংশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতা সম্প্রীতি সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আগের চেয়েও বড় করে দুর্গাপূজা পালন করুন, ছায়ার মতো পাশে থাকবে মুসলমানরা। আমি হিন্দুদেরকে বলবো, মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, আরো ভালো মতো পালন করুন। আওয়ামী লীগের আমলে যখন পালন করতে না পারছেন, তার চেয়ে আনন্দের সাথে আপনার ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো, আপনাদেরকে আমরা সাহায্য করব।
সহযোগিতা করব। দেশে লুটপাটের উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে হবে। দুর্নীতি মুক্ত একটা দেশ উপহার দেব, যেখানে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, আমার মা বোনদের ইজ্জত নিরাপদ হবে, যেখানে শ্রমিক তাঁতি কুলি মজদুররা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, যেখানে বৈষম্য থাকবে না, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ সম্মিলিতভাবে এই দেশটাকে গড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্যহীন সমাজ গড়াই এই আন্দোলনের মূল লক্ষ্য। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে মালয়েশিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের পরিচিতি সভা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সে সময় সংবর্ধনা দেওয়া হয়। আয়োজনে অংশ নিয়ে জলবায়ু অভিঘাত মোকাবেলায় সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আলিমাল রাসের রিপোর্ট। প্রকৃতি রক্ষার দায়বদ্ধতা থেকে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষায় যুগেরও অধিক সময় কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পরিবেশ বান্ধব সবুজ দেশ গড়ার আন্দোলনে সাধারণ মানুষকে যুক্ত করতে সারা দেশে চলমান প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রম। প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতের পর চলতি বছর মালয়েশিয়া যাত্রা শুরু করে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। সম্মাননা জানানো হয় দেশের প্রকৃতি পুরুষ ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে। সভায় ক্লাবের প্রতিনিধিরা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি সবুজায়নে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। প্রকৃতি যত সুন্দর হবে, সুশীল হবে, তখন আমাদের জীবনযাত্রা ততই সুন্দর হবে, সুষ্ঠু হবে এবং আমাদের প্রোডাক্টিভিটি ততই বাড়বে। স্যার যে ভালো উদ্যোগ নিয়েছেন, আমরা প্রবাসও সেটা অনুভব করি প্রকৃতি জীবনকে নিয়ে। আমরা ভবিষ্যতে স্যারের আদেশ অনুক্রমে আমরা প্রবাসে বাংলাদেশেরও একসাথে ঐক্যবদ্ধ হয়ে স্যারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং আমরা কাজ করে যাব। প্রকৃতির জন্য এইভাবে নিবেদিতভাবে কাজ করতে পারে, সেটা আমি যদি স্যারের সান্নিধ্যে না যাইতাম তাহলে কিন্তু আমি এই বিষয়টা আমি বুঝতাম না। মানে ওনার যে ব্যবসা বাণিজ্য, মানে এই যে একটা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, মানে ব্যবসা সেক্টরে কাজ করে, সেই পরিচয়গুলো কিন্তু ছাপিয়ে গেছে ওনার এই প্রকৃতি জীবন ক্লাব, প্রকৃতি জীবন ফাউন্ডেশন, এই প্রকৃতি জীবন অনুষ্ঠানের মধ্যে। ওয়াটার পলিউশন, ল্যান্ড পলিউশন, সয়েল পলিউশন, এয়ার পলিউশন, এই পলিউশনগুলোর কারণে আমরা আমাদের আয়ুষ্কাল, আমরা আল্লাহ আমাদেরকে যেটুকু হায়াত দিয়েছে সেইটুকু বাঁচতে পারছি না। কাজে আমাদের প্রকৃতির প্রতি আমাদেরকে আরও সদয় হতে হবে। প্রকৃতির প্রতি আমাদের আরও দায়িত্ব নিয়ে আমাদের প্রকৃতিকে সুন্দর করে গড়ে তুলতে হবে। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ভালো লাগে যখন আপনারা বিদেশে থেকে এ ব্যাপারে এগিয়ে আসেন এবং আপনারা এই রকম একটি মহৎ কাজে আপনারা যে এগিয়ে এসছেন, সেটার জন্য কিন্তু সত্যি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশকে কত ভালোবাসেন সেটার কিন্তু প্রমাণ আপনাদের উপস্থিতি। পরিবেশ প্রকৃতিকে কিন্তু ঠিক রাখা খুবই কঠিন একটা সমস্যা। আমরা সব কিছু পেতে চাই খুব শর্টকাটে, খুব জলদি পেতে চাই সব কিছু, এবং যার কারণে কিন্তু মূল্যবোধের অবক্ষয় হয়ে গেছে। পরিবেশ প্রকৃতি কিন্তু শর্টকাটে অর্জন করা যায় না, সুতরাং এটা কিন্তু শর্টকাটে ধ্বংস হয়। আমরা কিন্তু দিন দিন এই যে নানা ধরনের রোগে ভুগি, এর কারণও কিন্তু এই ধরনের এই যে নানা কর্মকাণ্ড আমাদের। আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে এই প্রকৃতি জীবন ক্লাব মালয়েশিয়া বাংলাদেশ মিলে আমরা একটা ভালো একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যাই। সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি আত্মমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। আলিমাল রাজি, চ্যানেল আই, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
এবারে স্পোর্টস। বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের 29তম জন্মদিন আজ। জন্মদিনে কাটার মাস্টার মোস্তাফিজকে শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে, কাটারের জাদু দেখিয়ে যাও। আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ফিজকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় দলের সতীর্থ মেহেদি মিরাজও। 1995 সালের 6 সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। এবারে অন্যান্য সংবাদ। কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতার অনুষ্ঠান। শহীদ বেদিতে এই ব্যতিক্রম আয়োজনটি পরিণত হয় আবৃত্তি শিল্পীদের মিলন মেলায়। অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। সুলতানা হিমুর রিপোর্ট। শুক্রবারের বিকেলে শহীদ মিনার চত্বরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গণঅভ্যুত্থানে জীবন দেয়া শহীদদের স্মরণ করতেই লাল জুলাইয়ের কবিতার আয়োজন। এই আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার ছেয়ে যায় লাল রঙে। সমবেত হন সারা দেশের আবৃত্তি শিল্পীরা। শুরুতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিল্পী, সংস্কৃতি জন আর জনতার কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। পরে একে একে মঞ্চে কবিতা পাঠ করেন সাধারণ আবৃত্তি শিল্পীরা। হে অনন্ত লোকের তরুণেরা, আমি এবং আমরা জীবিত। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন কেনিয়ার একটি স্কুলে আগুনে 17 শিক্ষার্থীর মৃত্যু, গুরুতর দগ্ধ কয়েকজন, এখনও নিখোঁজ কমপক্ষে 70 শিক্ষার্থী। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আমরা বাংলাদেশ যুব পার্টির আয়োজনে বিপ্লবোত্তর যুব ভাবনা শীর্ষক সেমিনার হয়েছে। রাজধানীতে এবি পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে সেমিনারে পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টি কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে যুবকদের ভূমিকা রাখতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তরুণরা অগ্রগামী হিসেবে কাজ করবে। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। কেনিয়ার একটি প্রাইমারি স্কুলে আগুন লেগে কমপক্ষে 17 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর দগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কেনিয়ার নাইরি কাউন্টির হেলসাইড এন্দারশা প্রাইমারি স্কুলে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এক্ষেত্রে একটি অনুসন্ধানকারী দল কাজ করছে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেনিয়ার বোর্ডিং স্কুলে আগুনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 2017 সালে রাজধানীর নাইরোবির মই গার্লস হাই স্কুলে আগুনে 10 শিক্ষার্থী মারা যায়। এর আগে নাইরোবির দক্ষিণ পূর্ব মাচাকস কাউন্টির একটি স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত 67 শিক্ষার্থী প্রাণ হারায়। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। যাত্রা শুরু করলো বাংলাদেশ টেলিভিশনে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টেজআব। বিনোদন সাংবাদিকদের মানসিক উন্নতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিকাশ এবং কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ তৈরি এ সংগঠনের লক্ষ্য। পাশাপাশি সদস্যদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব, সহমর্মিতা বাড়াতেও কাজ করবে টেজআব। রাজধানী একটি হোটেলে সংগঠনটি সাধারণ সভা এবং অভিষেক অনুষ্ঠানে কার্যনির্বাহী পদের 11 সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের সভাপতি চ্যানেল 24-এর নাজমুল আলম রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন 71 টেলিভিশনের বুলবুল আহমেদ জয়।
সব টেলিভিশন আমরা এক ছাদের নিচে এসেছি, সমমনা হয়েছি। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই, বিনোদনের জন্য ইতিবাচক কিছু করতে চাই। আমরা যারা অনেক আগে থেকে কাজ করি, নতুন যারা আসছে তাদের জন্য একটা ভালো জায়গায় প্ল্যাটফর্ম করে যেতে চাই, যারা এসে একটা মনে হবে যে হ্যাঁ এটা একটা ভালো জায়গা, ভালোভাবে কাজ করার সুযোগ আছে এখানে, আমরা ভালোভাবে কাজ করছি। এবারে কৃষি সংবাদ। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় কৃষকের বাড়ির আঙিনায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় পতিত স্থানে এই চাষাবাদে ব্যাপক লাভের আশা করছেন স্থানীয় কৃষক। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। সিরাজগঞ্জের কৃষক এতদিন সমতল ভূমিতেই আদা চাষ করে আসছিলেন। গত বছর স্থানীয় কৃষি বিভাগ অল্প সংখ্যক কৃষকদের মাঝে নানা উপকরণ দিয়ে বস্তায় আদা চাষের প্রতি আগ্রহী করে তোলে। এতে লাভবান হয় এবার সমতল ভূমির পাশাপাশি বস্তাতেও লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ জমিতে আদা চাষ করছেন তারা। কৃষক জানান, বস্তায় আদা চাষ একটি আধুনিক টেকসই প্রযুক্তি। ছায়াযুক্ত পতিত জমিতে অল্প খরচে এটি চাষ করা যায়। স্থানীয় কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী বলল যে এইভাবে বস্তার মধ্যে নতুন পদ্ধতিতে আদা চাষ করলে পারে সেই আদা চাষের ফলন ভালো হবে এবং খরচ কম হবে। এইবার প্রথম বস্তা আদা চাষ করছি, যে পরিমাণ ফলন হয়েছে তাতে প্রত্যেক বস্তায় 3 থেকে 4 কেজি আশা করা যায় পাবো। তো সালা গাড়ি আবার নতুন করে দিছি আমরা, তাতে দাদা পরিবর্তন ভালো, গাছের জোর ভালো দেখতেছি। নতুন প্রযুক্তিতে যে আদা চাষ হচ্ছে এইটার উপরেই আমরা এখন জোর দেব। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, আমদানি নির্ভরতা কমাতে মশলা জাতীয় ফসল আদা চাষ সম্প্রসারণে নানাভাবে কাজ করছেন তারা। বস্তায় আদা চাষের কৃষকের যথেষ্ট আগ্রহ পাচ্ছি এবং কৃষকরা এরা সামনে সময় এরা নিজেদের উদ্যোগেই এই আদা চাষটা, এই মশলা জাতীয় চাষটা সম্প্রসারণ করবে, যাতে আমাদের বহির্বিশ্ব থেকে আদাটা আমদানি না করা লাগে। তা আমরা যদি এই বস্তায় আদা চাষের মাধ্যমে আমাদের পারিবারিক চাহিদাটা পূরণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পারিবারিক ডিমান্ডটা ফুলফিল হবে এবং কৃষককে কিন্তু আলাদাভাবে বাজার থেকে কিন্তু মশলাজাতীয় ফসলটা ক্রয় করতে হবে না। এর ফলে কিন্তু আমাদের সামগ্রিক চাহিদার উপরে একটা চাপ কমবে। চলতি বছর জেলায় 25,500 হেক্টর জমিতে আদা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে 52,000 হেক্টর জমিতে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রকৃতি সংবাদ। যশোরে হাজার হাজার বৃক্ষরোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আনোয়ার হোসেন সাগর। প্রায় 1.5 যুগ ধরে নিজ খরচে বিভিন্ন সড়কের দুপাশে গাছ রোপণ করছেন তিনি। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত এলাকাবাসী সহ সবাইকে আরও উদ্বুদ্ধ করবে বলছেন স্থানীয়রা। আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর সদরের লেবুতলা গ্রাম সহ বিভিন্ন সড়কের দুপাশে শোভা পাচ্ছে ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছ। প্রকৃতির প্রতি ভালোবাসার টানে 2009 সাল থেকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণ করে আসছেন আনোয়ার হোসেন সাগর। পেশায় ঠিকাদার এই বৃক্ষপ্রেমী সম্পূর্ণ নিজ খরচে জেলার বিভিন্ন এলাকায় 30,000-এরও বেশি বৃক্ষরোপণ করেছেন। আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে 5টা গাছও পাইনি, 5টা টাকাও পাইনি। যা করছি আজ সবই আমার নিজ অর্থায়নে করছি। কিছু লোক এবং গরু ছাগলের গাছগুলি নষ্ট করে দেয় বেশি। আমার মেন টার্গেট হলো এই খালটা পাখির অভয়ারণ্য করার। এইগুলো আমার ভালো লাগে। গাছ লাগানো সদগায়ে জারিয়া, সবচেয়ে বড় কথা গাছের দফ হবো, মানুষের দফ হবো, পাখির দফ হবো। সবুজায়নের উদ্যোগে যুক্ত হচ্ছেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের এখানে গাছ লাগাচ্ছে এবং গাছ রাখায় পরিবেশ রক্ষা করতেছে। এই চারা গাছগুলো সকলে মেরে ফেলার চেষ্টা করে, কেউ যেন ওই চারা গাছগুলো না মেরে ফেলে অনুরোধ করছি। আমাদের চারপাশে সবুজে ভরে যাবে, এভাবে গাছ লাগালে সবাই যেন এই উদ্যোগটা নেয়। পরিবেশ রক্ষা হচ্ছে এবং গাছে সবুজ হচ্ছে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব গাছ। এটাকে যদি সামাজিক একটি আন্দোলন হিসেবে আমরা গ্রহণ করতে পারি, রাস্তার পাশের যে জায়গাগুলো এমনি এমনি পড়ে থাকে, সেটাকে যদি উৎপাদনশীলতার ভেতরে আমরা আনতে পারি, একই সাথে যেমন আমাদের পরিবেশের সুরক্ষা এটা হবে, আমাদের জিডিপিতেও এর একটা বড় ধরনের অবদান থাকবে। ওনার এই কর্মকাণ্ড যাতে আরো দীর্ঘায়িত হয় এবং এলাকার সব মানুষগুলো শুধু বৃক্ষরোপণ করলে হবে না, এই রোপিত গাছগুলো যাতে রক্ষণাবেক্ষণ হয়, সব শ্রেণীর মানুষগুলো যাতে এগিয়ে আসে
সেই আশাবাদ আমি রাখছি, সবার কাছে দাবি রাখছি। জলবায়ুর অভিঘাত মোকাবেলা সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছ রোপণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে জানাচ্ছি কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের 4 যাত্রী নিহত। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামে স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের 4 যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে 2 জন। শুক্রবার ভোর 6:30টার দিকে মহাসড়কের বাতিসা নাকারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ দেখে ডান দিকে ওভারটেক করার সময় পেছন থেকে স্টারলাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে থাকা মাইক্রোবাসের 4 যাত্রী নিহত হন। দুর্ঘটনা কবলিত বাস এবং মাইক্রোবাস থানায় নেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদুন্নবী মাহফিল আয়োজন করেছে হাকিমাবাদ খানকা শরীফ। নারায়ণগঞ্জের ভুইগড়ে খানকা শরীফ প্রাঙ্গণে মহানবীর জীবন ও দর্শনের উপর আলোচনা, কবিতা পাঠ, হামদ ও নাত পরিবেশন করেন কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান কামরুজ্জামান, তরুণ সৈয়দ রেজাউর রহমান, সাংবাদিক মাহমুদ নুরুদ্দিন জ্যোতি। পরে মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের ধানমন্ডি কেন্দ্রিক বড় একটি কমিউনিটি আমরা ধানমন্ডিবাসীর আয়োজনে স্বেচ্ছাসেবী ছাত্রছাত্রীদের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। পুরো আগস্ট মাস জুড়ে সংগঠনটি তত্ত্বাবধানে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, ট্রাফিক কন্ট্রোল, এলাকার নিরাপত্তা, ধানমন্ডি থানা রক্ষণাবেক্ষণ, দেয়ালে গ্রাফিতি অঙ্কন সহ মানবতার সেবার কাজে অংশগ্রহণ করে। বিকেলে ধানমন্ডির বয়েজ স্কুলে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় দেশাত্মবোধক গান। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সৌদি আরব পশ্চিমাঞ্চলের বিএনপি নেতারা। এ সময় ছিলেন পশ্চিমাঞ্চলীয় বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন। আলোচনায় অংশ নেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রমি সাইদ, সভাপতি MY আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুল ও বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকরা। প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়তে আইসিটি ক্যাডার সৃজনের কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে সরকারি গেজেটেড আইসিটি অফিসারদের সংগঠন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম। রাজধানী কারওয়ান বাজারে একটি হোটেলে সংবাদ সম্মেলনে বীর শিক্ষার্থীদের আত্মাহুতি ও ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আইসিটি ক্যাডার সময়ের দাবি বলে বক্তব্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আইসিটি ক্যাডার সৃজন সহ বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত সব আইসিটি কর্মকর্তাদেরকে প্রস্তাবিত ক্যাডারে অন্তর্ভুক্তকরণের কাজ শেষ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।